ওকে দেখে মনে হলো বেশ ফুরফুরে মেজাজে আছে। আর আমার দুপাশে বসা বাকি দুজন বেশ গম্ভীর, তাই জানার ইচ্ছে হলো শুধু ফুরফুরে মেজাজের মানুষগুলো গেমস খেলে নাকি গম্ভীর মানুষেরও খেলে। রাত যখন বলল খেলে, তখনই বুঝলাম গেমস খেলে না। খেলা নিয়ে কারো মনের অবস্থা বোঝা যায় না। আফিফ পরিচয় পর্ব দিয়েই কথাবার্তা শুরু করলো। এবার রাত আর লাবিব হাঁ করে অপর দুই ব্যক্তির দিকে তাকিয়ে আছে। আফিফ আর নাইব বেশ জমিয়ে কথাবার্তা বলছে। পদ্ম সেটা খেয়াল করে বলল। আমাদের মতো ওদের মধ্যেও বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। লিনাশা একবার আফিফের দিকে তাকালো, আর একবার নাইবের দিকে। বেশ রাগ উঠল তার। ইচ্ছে করছিল নাইবের মুখে স্কচ টেপ লাগিয়ে দিতে, আর আফিফের ঠোঁটে আলতার রাপ লাগিয়ে দিতে বলতে। আমার বান্ধবীকে কাঁদিয়েছিস খচ্চর পোলা, এখন আমার হবু বরের সাথে ভাব জমাচ্ছিস। তুই কখনো আমার বরের বন্ধু হতে পারবি না। শুধু আহির বরই আমার বরের বন্ধু হবে। ইচ্ছে তো করছে স্ট্যাপলার দিয়ে মুখটা একদম বন্ধ করে দিতে। আহি লিনাশার হাত ধরে ফিসফিস করে বলল। মনে মনে কাকে গালি দিচ্ছিস? তুই কিভাবে বুঝলি? বাক্য উচ্চারণ না করলেও তোর এক্সপ্রেশন দেখলে যে কেউ বুঝবে। লিনাশা হেসে বলল। আমার মায়ের প্রথম সন্তানের বোনের দুলাভাইয়ের প্রাক্তন শাশুড়ি ছেলে বোনের মেয়ের জন্য দোয়া করছি যাতে খারাপ দৃষ্টি থেকে মুক্তি পায়। আহি ভ্রুকুচকে লিনাশার পেঁচানোর সম্পর্কটা মেলানোর চেষ্টা করছে। যদিও আহি বুঝতে পেরেছে মেয়েটা আহি নিজেই, কিন্তু সম্পর্কের সূত্রটা মেলানোর আগ্রহ দমাতে পারল না সে। বেশ আগ্রহ নিয়েই সে সম্পূর্ণ মেলাচ্ছে। এর মধ্যে পদ্ম আর পুষ্পও যোগ দিয়েছে। ভাঙচুরের শব্দে আহির ঘুম ভেঙে গেল। ঘড়িতে বিকেল 3টে। দুপুরে নামাজ পড়েই বিছানায় শরীর এলিয়ে দিয়েছিল সে। বেশিক্ষণ ঘুমোতেই পারল না। মেঝেতে পা রাখতেই ভয়ঙ্কর চেঁচামেচি শুরু হয়ে গেল। আল্লাহ গো, ও আল্লাহ গো। বলতে বলতে চুনি আহির রুমের কাছে দৌড়ে এলো। আহির বুক কেঁপে উঠল। সে দ্রুত দরজা খুলে দিতেই চুনি এসে আহিকে জড়িয়ে ধরল। আহি চুনির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করলো। কি হয়েছে? এমন করছো কেন? আফা, বাঁচান স্যারে, খুন কইরা ফেলবে তারা। দুইজনের মাথায় গরম হয়ে আছে। আহি চুনিকে সরিয়ে দিয়ে বলল। নিচে হচ্ছেটা কি? চুনি কাঁপতে কাঁপতে বলল। তাজওয়ান ভাইজান আর স্যারের মধ্যে কি মারামারি লাগছে? ইস ম্যাডাম, কি বিচ্ছিরি কামড়াই না করলো। স্যারের মাথাটা গরম হইয়া আছে, তাজওয়ান ভাইজান রে মারতাছে। আর ভাইজানে কি কম, হেও স্যারের মাথা ফাটাই দিছে, রক্ত বাইর হইতাছে, তবুও কেউ কাউরে সারে না। আম্মাও ঘরে নাই, বাজার করতে চলে গেছে। ঘরে কেউ নাই আফা, আমার ভয় করতেছে। আহি শান্ত কণ্ঠে বলল। তুমি আমার রুমে বসে থাকো, কিছু হবে না। এদের কাজে মারামারি করা। এরা কি আমাদের মতো ভালো? সবগুলোই হিংস্র পশু। আহি চুনিকে নিজের ঘরে রেখে নিচে নামতেই দেখল মিসেস লাবণী অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কেউ তাকে বেধড়ক পিটিয়েছে। এলোমেলো চুল, শার্টের বোতামগুলোও খোলা, ভেতরের গেঞ্জিতে রক্তের দাগ। আহি নিচে নেমে মিসেস লাবণীকে আপাতমস্তক দেখে বলল। কি হয়েছে? শার্ট প্যান্ট পরে ইফতারের আগে কোথায় যাচ্ছিলেন? আর আপনার এমন অবস্থা কি করে হলো? কি হলো? লাবণীর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে আহির প্রশ্নের উত্তর না দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আহি দীর্ঘশ্বাস ফেলে বসার ঘরের দিকে এগিয়ে গেল, কারণ শব্দগুলো ওই রুম থেকেই আসছিল। আহি দরজার কাছে এসে দাঁড়াতেই দেখল তাজওয়ার আর তার বাবা দুজন দুই সোফায় বসে আছে। তাজওয়ারের হাতে টিস্যু, সে নাক থেকে গড়িয়ে পড়া রক্ত পরিষ্কার করছে। এদিকে তার বাবা রিজওয়ান কবিরের কপাল ফুলে গেছে, গালটাও লাল হয়ে আছে। আহি খুব শান্ত ভঙ্গিতে মাঝখানের সোফায় গিয়ে বসলো। তাজওয়ার আহির দিকে এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নিল। আহি বুঝতে পারছে তাজওয়ার এখনো বেশ রেগে আছে। এবার আহি রিজওয়ান কবিরের দিকে তাকালো। তাকে বেশ শান্ত দেখাচ্ছে, কিন্তু চোখে মুখে ভেসে উঠেছে অপমান বোধ। আহি বলল। তোমরা মারামারি করলে কেন? বাবা যদি বিয়ের আগেই মেয়ের জামাইয়ের গায়ে হাত তোলে তাহলে কি বিষয়টা সুন্দর দেখায়? তাজওয়ার আহির দিকে করুণ দৃষ্টিতে তাকালো। আহি তার পক্ষ নিয়েছে তাই তার বেশ ভালোই লাগলো, কিন্তু রিজওয়ান কবির ক্ষেপে গেলেন। রাগী স্বরে বললেন। তোমার ফিয়ন্সে আমার গায়ে হাত তুলেছে, তোমার বাবার গায়ে হাত তুলেছে, আর তুমি আমাকে এই প্রশ্ন করছো?
ছেলেটা তো তোমার পছন্দের, আমাকে কেন এই প্রশ্ন করছো? সব জেনে শুনেই তুমি আমাকে তার হাতে তুলে দিচ্ছ। মার খাওয়ার মতো অধিকার নিজেই আদায় করে নিচ্ছে। তাজওয়ার আহির পাশে এসে বসল। রিজওয়ান কবির তা দেখে ক্ষিপ্ত হয়ে বললেন, তুমি আমার মেয়ের কাছে আসবে না, আমি আর এই বিয়ে হতে দেব না। তাজওয়ার রাগী দৃষ্টিতে রিজওয়ান কবিরের দিকে তাকিয়ে বলল, আহি আর আমার বিয়েতে কেউ বাধা দিলে আমি তাকে আমার পথ থেকে সরিয়ে দেব। আহি তাজওয়ারের দিকে তাকিয়ে বলল, বেশ তো, মেরে ফেলো। আমার বাবাকে মারতে চাও তো, কিন্তু তার আগে আমাকে মেরে ফেলো। তোমাকে আমি ভালোবাসি না, তাও মনে হচ্ছিল অন্তত আমার ব্যাপারে তুমি সিরিয়াস। সেই বিশ্বাস থেকেই তোমাকে এই কয়েক সপ্তাহ ধরে বোঝার চেষ্টা করেছি, কিন্তু তুমি বারবার আমাকে ভুল প্রমাণ করেছো। আর এখন তুমি আমার বাবার গায়ে হাত তুলে আমার পাশে এসে বসার সাহস দেখাচ্ছ কিভাবে? আহি লিসেন, এক্ষুনি আমার বাবার কাছে ক্ষমা চাইবে, এরপর আমি শুনবো কি হয়েছে আর কার কতটা অপরাধ। আগে শোনো, কারণ এখানে আমার কোনো দোষ নেই। আহি শীতল কণ্ঠে বলল, আমারও কোনো দোষ ছিল না, তবুও বাবা অনেকবার আমার গায়ে হাত তুলেছে। আমার মায়েরও কোনো দোষ ছিল না, তবু এই মানুষটাই আমার মাকে পিটিয়েছে। কিন্তু আমি তো কখনো আমার বাবার গায়ে হাত তুলিনি। এত এত অপরাধ করার পরেও কখনো গলা উঁচু করে তাকে কিছু বলিনি। তাহলে তুমি কে আমার বাবার গায়ে হাত তোলার? তাজওয়ার রিজওয়ান কবিরের সামনে এসে দাঁড়িয়ে বলল, সরি, আমার কোনো অপরাধ ছিল না, আপনি আমাকে ভুল বুঝছেন। রিজওয়ান কবির মুখ ঘুরিয়ে নিলেন। তাজওয়ার আহির কাছে এসে তার হাত ধরে বলল, আমার কিছুই আসে যায় না। তোমার বাবা আমাকে বিশ্বাস করলো কি করলো না, কিন্তু তোমার আমাকে বিশ্বাস করতেই হবে। কি হয়েছে সেটা বলো। তাজওয়ার পুরো ঘটনা আহিকে বলতে লাগলো। দুপুরে আহির সাথে দেখা করার জন্যে বাসায় এলো তাজওয়ার। বেল দিতেই চুনি দরজা খুলে দিয়ে ভিতরে চলে গেল। তাজওয়ার সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। এরপর আহির রুমের দিকে পা বাড়াতেই তার সামনে এসে দাঁড়ালো মিসেস লাবণী। লাবণীকে দেখে তাজওয়ার কয়েক পা পিছিয়ে গিয়ে বলল, আমার মিসেসের সাথে দেখা করতে এসেছি, নিশ্চয়ই এর জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। লাবণী খুব অদ্ভুত ভঙ্গিতে তাজওয়ারের দিকে তাকিয়ে আছে। তাজওয়ার ভ্রুকুচকে বলল, এনি প্রবলেম? লাবণী তাজওয়ারের হাত ধরে তাকে নিজের রুমে নিয়ে গেল। তাজওয়ারও বিনা বাক্যে লাবণীর সাথে চলে গেল। রুমে ঢুকেই লাবণী তাজওয়ারকে তার বিছানায় বসিয়ে দিয়ে তার সামনে চেয়ার টেনে বসে বলল, আহি তো তোমাকে পছন্দ করে না, হয়তো তোমার এমন কাউকে বেছে নেওয়া উচিত যে তোমাকে পছন্দ করে। তাজওয়ার বাঁকা হেসে বলল, যে আমাকে পছন্দ করে আমার তাকেই পছন্দ হয় না। তাজওয়ার খান ইউনিক জিনিস খুব পছন্দ করে, আর আমার কাছে আমাকে পছন্দ না করাটাই সবচেয়ে ইউনিক। কারণ সবাই আমাকে ভালোবাসতে চায়, আর আমি শুধু আহিকে ভালোবাসতে চাই। লাবণী তার শার্টের কয়েকটা বোতাম খুলে দিয়ে বলল, তোমার কি মনে হয় আমি তোমাকে পছন্দ করি? তাজওয়ার ভ্রুকুচকে বলল, এক্সকিউজ মি, আপনাকে নিয়ে আমি এমন কিছুই ভাবিনি। তাজওয়ার কথাটি বলেই উঠে চলে যেতে নেবে, তখনই লাবণী তাজওয়ারকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে বলল, তুমি আহিকে বিয়ে করো, আমার তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি চাই আমাদেরও একটা সম্পর্ক হোক। তাজওয়ার লাবণীর দিকে ফিরে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ভ্রু কুচকে বলল, আমি মানুষকে দেখেই বুঝে যাই সে কেমন। আপনাকে দেখেও আমার এমন একটা ধারণা হয়েছিল, কিন্তু এত বছর পর সেই ধারণা প্রমাণিত হবে তা আমি ভাবিনি। দেখো, তুমিও চাও আহিকে, আর আমি চাই তোমাকে। তোমার আর আমার এখানে কোনো ক্ষতি নেই। আহির সাথে তোমার বিয়ে হলে তুমি এমনিতেই আহিকে পাচ্ছ, আর তোমার বাবারও দুটো বিয়ে করেছে, তুমিও চাইলে করতে পারো। আপনি আহির মা। আমি আহির আপন মানুই, আর আমি রিজওয়ানকে তালাক দিয়ে দেব, ওর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। তাজওয়ার হেসে বলল, আমার রুচি এতটাও খারাপ নয়, আমি কারো স্পর্শ করা জিনিসে হাত দিই না। আমার জীবনে আসা সবকিছুই নতুন। লাবণী তাচ্ছিল্যের সুরে বলল, আহি কোনো নতুন মানুষ নয়, তুমি কি জানো অন্য একজনকে ভালোবাসে? তাজওয়ার বাঁকা হেসে বলল, জানি, কিন্তু আমার তো আহির ভালোবাসার প্রয়োজন নেই, আমিই ওকে ভালোবাসবো। লাবণী তাজওয়ারের কথায় বিরক্ত হয়ে বলল, তুমি এতটা ইমোশনাল হবে সেটা আমি ভাবিনি। লিসেন মিসেস লাবণী,
আহি সম্পর্কে আমাকে ভুল বোঝানোর চেষ্টা করবেন না। আর আপনার সম্পর্কে তো কিছু জানারই বাকি নেই। আজ সবটাই খোলসা হয়ে গেছে। আপনি আগ্রহী হলে আমি আমার বন্ধু হ্যারি, সজীব আর জিলানের সাথে কথা বলতে পারি, কিন্তু আমি আপনার ব্যাপারে সীমা লঙ্ঘন করতে পারবো না। লাবণী তাজওয়ারের হাত ধরতেই তাজওয়ার তাকে সরিয়ে দিল। এরপর দরজা খুলে বেরিয়ে যেতে নিবে তখনই লাবণী তাকে আবার পেছন থেকে আঁকড়ে ধরল। আর তখনই রিজওয়ান কবির তাদের মুখোমুখি এসে দাঁড়ালো। রিজওয়ান কবির ক্ষুব্ধ দৃষ্টিতে লাবণীর দিকে তাকিয়ে আছে। লাবণী তাকে কিছু বলতে যাবে তার আগেই রিজওয়ান কবির তাজওয়ারের কলার ধরে তাকে রুম থেকে টেনে বের করে আনলো। তাজওয়ার কবির সাহেবের এমন ব্যবহারে ক্ষুব্ধ হয়ে গেল। সে নিজেকে ছাড়িয়ে নিয়ে আহিকে ডাকতে যাবে তখনই রিজওয়ান কবির তাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে নিচে ফেলে দিল। তাজওয়ার ভারসাম্য হারিয়ে একদম নিচে গিয়ে পড়ল। রিজওয়ান কবির এবার নিচে নেমে তাজওয়ারকে মারার জন্য এগিয়ে যেতেই লাবণী তার হাত ধরে বলল। আমাদের ভুল বুঝেছো তুমি। রিজওয়ান কবির সশব্দে লাবণীর গালে চড় বসিয়ে দিলেন। লাবণীও ভারসাম্য হারিয়ে মেঝেতে বসে পড়লেন। রিজওয়ান কবির এবার তাজওয়ারকে ইচ্ছে মতো ঘুষি মারলেন। তাজওয়ারের রাগ এবার সীমা ছাড়িয়ে গেল। সে পাল্টা আক্রমণ করে বসল রিজওয়ান কবিরের উপর। দুজন কেউ কাউকে ছাড়ছে না। লাবণী আটকাতে গেলে দুইজনই তার উপর চড়াও হয়ে যায়। তাই ভয়ে লাবণী সরে দাঁড়ালো। এদিকে চুনি এমন দৃশ্য দেখে ভয়ে আহিকে ডাকতে চলে গেল। আহি তাজওয়ারের মুখে এমন কথা শুনে রিজওয়ান কবিরের দিকে তাকালো। তিনি চুপ করে বসে আছেন। ভালোবেসেই তো লাবণীকে বিয়ে করেছিলেন তিনি। যেই নারীর প্রেমে অন্ধ হয়ে প্রথম স্ত্রী সালমা ফাউজিয়াকে ছেড়ে দিয়েছিলেন। আহির ইচ্ছে করছে বাবার উপর পরিহাস করতে, কিন্তু আহি করল না। সে ক্ষীণ কণ্ঠে বলল, বাবা, তোমার কি মনে হয় তাজওয়ার মিথ্যে বলছে? তোমার সামনেই তো সব বলল। তুমি কি অন্য কিছু দেখেছিলে? রিজওয়ান কবির চুপ করে আছেন। আহি দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবার তো এখানে কোনো দোষ নেই। স্ত্রীর এমন কীর্তিকাণ্ড দেখে কোনো স্বামী স্বাভাবিক থাকতে পারে না। আর এর জন্য তাজওয়ারকে ভুল বুঝে তার গায়ে হাত তোলাও রাগেরই প্রকাশ ছিল। কিন্তু তাজওয়ার, তুমি বাবার গায়ে হাত তুলে ভুল করেছো। তাজওয়ার রিজওয়ান কবিরের কাছে ক্ষমা চেয়ে বেরিয়ে পড়ল। রিজওয়ান কবিরও চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। আহি ধীর পায়ে হেঁটে সিঁড়িতে বসে পড়ল। তার চোখে অশ্রু ভিড় করল। সে সিঁড়ির হাতলে হাত রেখে বলল, কিছু বছর আগে তোমাকে বাবা এভাবে মেরেছিল। জানো মা, আমি এতটাই অবুঝ ছিলাম, এতটাই দুর্বল ছিলাম যে তোমাকে বাঁচানোর জন্য এগিয়ে আসতে পারিনি। মানুষটা তোমাকে মেরে কি সুন্দর আবার স্যুট কোট পরে বাসা থেকে বেরিয়ে যেত। কখনো তার গায়ে কেউ হাত তুলতে পারেনি। কিন্তু আজ তাজওয়ার আমার মনটা শান্ত করে দিয়েছে। আমার আজ এত ভালো লাগছে, মনে হচ্ছে আমি আমার মায়ের ওপর অত্যাচার করার একটুখানি শোধ তো তুলতে পেরেছি। তাজওয়ারও শাস্তি পেয়েছে, সেদিন আফিফকে বিনা অপরাধে মারার শাস্তি। এভাবে পাপীগুলো নিজেদেরই যদি শেষ করে দেয়, তাহলে কোনো পাপই আমার জীবনে থাকবে না। লাবণী থম মেরে রিজওয়ান কবিরের পাশে বসে আছে। রিজওয়ান কবির চুপচাপ বিছানায় শুয়ে আছেন। আজকের দৃশ্যটা ভুলতেই পারছেন না তিনি। লাবণী নীরবতা ভেঙে বলল, আমার নিয়ত খারাপ ছিল না, কিন্তু এই মুহূর্তে তুমি আমার কথা বিশ্বাস করবে না। এমন কিছু হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। আগে জানলে তোমাকে আগে থেকে জানিয়ে এমন কিছু করতাম। ভেবেছি আমার প্ল্যানটা তোমাকে রেজাল্ট আসার পর বলবো। রিজওয়ান কবির ক্ষুব্ধ দৃষ্টিতে লাবণীর দিকে তাকালেন। লাবণী বলল, আহি একদিন আমাকে এসে বলেছিল তাজওয়ার নাকি সব মেয়েদের সাথেই অবৈধ সম্পর্ক রাখে, মনে আছে? সরোয়ার বাসায় এসে চুনির সাথে কেমন ব্যবহার করেছিল। আহি বলল, বিয়ের পর তাজওয়ার যদি চুনি বা আমার সাথে এমন কিছু করতে চায়, তোমার এক সময় বয়স বাড়বে, তখন কি তুমি আর আমাকে প্রোটেক্ট করতে পারবে? তাই আমি শিওর হওয়ার জন্য নাটক সাজিয়েছি, দেখতে চেয়েছি আমাকে একা পেলে তাজওয়ার খারাপ কিছু করে কিনা। রিজওয়ান কবির উঠে বসলেন। লাবণী চোখের পানি মুছে বলল,
আমার বুদ্ধিটা হয়তো খারাপ ছিল, কিন্তু ইন্টেনশন খারাপ ছিল না। রিজওয়ান কবির লাবণীর হাত ধরে বললেন, তুমি আমাকে আগে বলনি কেন? তুমি আমার কথা শুনেছিলে। তোমাকে চড় মারলে, তাজওয়ারকে মারলে। ছেলেটা আমাকে এখন কি ভাববে? আমি ভেবেছি ওর পরীক্ষা নেওয়ার পর সত্যটা ওকে জানিয়ে দেব। তোমার জন্য ও আহির চোখে আরো খারাপ হয়ে গেল, সাথে আমিও। রিজওয়ান কবির শান্ত কণ্ঠে বললেন, সরি লাবণী, তোমাকে ভুল বুঝেছি। আমি এক্ষুনি তাজওয়ারকে ফোন করে সত্যটা জানাচ্ছি। জানাতে হবে না, পরে দেখা হলে বলবো। এখন ওর মাথাটা খারাপই থাকবে। এসব শুনলে আরো রেগে যাবে, বলবে আহি ওকে বিশ্বাস করে না। আমাকে যা ভাবার ভাবুক, অন্তত আহির সাথে তাজওয়ারের সম্পর্ক ঠিক থাকুক। রিজওয়ান কবির লাবণীকে জড়িয়ে ধরলেন। লাবণী মনে মনে হাসলো আর বলল, অন্তত এই হোল্ড ফুলকে হাতে রাখো সহজ, কিন্তু তাজওয়ার যে এতটাই এটা আমার বিশ্বাসই হচ্ছে না। আহি লিনার সাথে ফোন করে আজকের পুরো ঘটনা বলার পর বলল, লিনু, আমার বিশ্বাসই হচ্ছে না তাজওয়ার এতটা লয়াল হবে। আমারও মনে হচ্ছে ওর প্ল্যান তোকে বিয়ে করা, তাই হয়তো লাবণীকে পাত্তা দেয়নি। কারণ আর যাই হোক, তোর বাবার ওয়াইফ। আহি দীর্ঘশ্বাস ফেলে বলল, কি ভেবেছি আর কি হয়ে গেল? ভেবেছি লাবণী যদি তাজওয়ারকে ফাঁসিয়ে ফেলে দুজনেই আমার পথ থেকে সরে যাবে, কিন্তু এই তাজওয়ার তো আমার কিছুই ছাড়ছে না। আমি না তাজওয়ারকে বুঝতেই পারছি না। ওর এতগুলো মুখোশ, কোনটা রিয়েল কোনটা ফেক কিভাবে বুঝবো? এসব বাদ দে, ফেক আর রিয়েল যাই হোক, আমার সাজেশন ওই ছেলেকে কোনোভাবেই বিয়ে করা যাবে না। ফার্সিয়া নামের যেই মেয়েটা তোকে তাজওয়ারের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল, ওই মেয়েটাই এর সবচেয়ে বড় কারণ। যে ছেলে নিজের স্বার্থের জন্য মেয়েদের জীবন নিয়ে খেলেছে, সে কখনোই পারফেক্ট লাইফ পার্টনার হতে পারে না। এখন কি করব? আপাতত চুপ থাক, দেখ কি হয়। মিসেস লাবণী ভীষণ চালাক, তোর বাবাকে এতক্ষণে ভুংচুং বুঝিয়ে দিয়েছে। তোর বাবাও দেখবি সব গিলে ফেলবে। যা, হাতে নাতে ধরা খাওয়ার পর বাবা ওনাকে বিশ্বাসই করবে না। শোন, সবাইকে নিজের মতো ভাবিস না। যারা ধূর্ত হয় তারা যে কোনো মূল্যে নিজের কথার জালে অন্যকে ফাঁসিয়ে ফেলতে পারে, যেটা লাবণী দ্বারা সম্ভব। লিনাশার কথায় আহি দীর্ঘশ্বাস ছাড়ল। যদি এবার পরিকল্পনাটা সফল না হয় তাহলে অন্য কিছু করতে হবে তাকে। দেখতে দেখতে ঈদ চলে গেল। ঈদের এক সপ্তাহ পর থেকেই শুরু হলো লিনাশা আর নাইবের বিয়ের প্রস্তুতি। বিয়ের কার্ড পছন্দ করে এসেছিল দুই পক্ষই। ছাপানো শেষ, কয়েকদিনের মধ্যে কার্ডও বিলি করা শেষ। 2 সপ্তাহ পর আনুষ্ঠানিকভাবে লিনাশাকে উঠিয়ে নেওয়া হবে। আজ তাদের আনুষ্ঠানিক এঙ্গেজমেন্ট। একটা রেস্টুরেন্টে সব আয়োজন করা হয়েছে। দায়িত্ব আহি আর রাত নিয়েছে। সন্ধ্যায় এঙ্গেজমেন্ট। ডেকোরেশনের কাজ দেখে আহি একপাশে এসে বসলো। তার পাশে এসে বসলো রাত। খোলা ছাদ, অন্ধকার আকাশ, সাদা মেঘ, শীতল হাওয়া। মুহূর্তটা বেশ ভালো লাগছিল আহির। আহি চোখ বন্ধ করে কৃত্রিম সাজসজ্জার ভিড়ে প্রাকৃতিক স্নিগ্ধতা অনুভব করতে লাগলো। তখনই তার কাঁধে মাথা রাখলো রাত। আহি পাশ ফিরতেই দেখলো রাতের চোখ বন্ধ। আহি বলল, ঘুমিয়ে গেলি নাকি? রাত চুপ করে আছে, কিছু বলছে না। এভাবেই সে শান্তি পাচ্ছে। আহির সাথে এমন মুহূর্ত কাটানো যদি তার ভাগ্যে বাকি জীবনের জন্যেও লেখা হয়ে যেত তাহলে মন্দ হতো না। গোলাপি বর্ণের লেহেঙ্গা পরে স্টেজে উঠে বসল লিনাশা। লজ্জা মাখা দৃষ্টিতে সে একটু পরপর তার পাশে বসা নাইবকে দেখছে। সাদা শার্টের উপর গোলাপি কোট পরেছে নাইব। দুজনের চোখে মুখে লাজুকতা। পুষ্প স্টেজের সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, বেশি কথা বলিস তুই, চুপ কর। পদ্ম পুষ্পের হাত ধরে তাকে থামিয়ে দিয়ে বলল, এদিকে আহি আজ গাউন পরেছে, সাদা রঙের নেট স্লিভের গাউন। চুলগুলো খোপা করেছে সে। আহিকে দেখে লাবি ভ্রু কুচকে বলল, আহিকে দেখে তো রানী এলিজাবেথের নাতনি মনে হচ্ছে। পুষ্প লাবিবের কথা শুনে চোখ ছোট করে বলল, আর আমাকে? মিকি মাউস। কি? তুমি তো ডল, তাই ডলের সাথে তুলনা করলাম। ওটা একটা কার্টুন। তুমি কার্টুনই তো।
পুষ্প নাক ফুলিয়ে হনহন করে অন্য পাশে চলে গেল। এদিকে পদ্ম চুপচাপ এক পাশে বসে আছে। আফিফের পছন্দ মতো সাদা শাড়ি পরে এসেছে সে, কিন্তু আফিফকে কোথাও দেখা যাচ্ছে না। পদ্ম এদিক ওদিক আফিফকে খুঁজতে লাগলো। আহি সিঁড়ি বেয়ে উপরে উঠতেই কারোর সাথে ধাক্কা খেয়ে তার হাতে থাকা আংটির বক্সটা হাত ফসকে পড়ে গেল। আহি মুখে হাত দিয়ে সিঁড়ি থেকে বক্সটা হাতে নিয়ে দেখলো ভেতরে কোনো আংটি নেই। আহি করুণ দৃষ্টিতে তার সামনে থাকা মানুষটির দিকে তাকালো। আফিফ ক্ষীণ কণ্ঠে বলল, সরি, আমি তোমাকে খেয়াল করিনি। আহি আর কিছু না বলে এদিক ওদিক তাকিয়ে সিঁড়িতেই বসে পড়ল। আফিফ আহিকে বসতে দেখে নিজেও বসে পড়ল আর জিজ্ঞেস করলো, কি করছো? আহি ছাছালো কণ্ঠে বলল, পাগল আপনি? নাইব ভাইয়ার আংটিটা হারিয়ে ফেলেছি আমি। আপনার সাথে ধাক্কা খেয়ে বক্স থেকে পড়ে গেছে আংটিটা। এই আংটির দায়িত্ব লিনাশা আমাকে দিয়েছে। যদি আংটি হারিয়ে যায় কি হবে জানেন? আফিফ ব্যস্ত হয়ে আংটিটা খুঁজতে লাগলো। আহিকেও বেশ অস্থির দেখাচ্ছে। হঠাৎ পেছন থেকে দ্রুত পায়ে এগিয়ে এলেন লিনাশার মা রুনা খানম। তিনি আহিকে বললেন, নাইবের রিংটা দাও তো। আহি ভীত চোখে রুনা খানমের দিকে তাকালো। তিনি আহির হাতে বক্সটা দেখে সেটা হাতে নিয়ে নিলেন। আফিফ তাকে দেখে উঠে দাঁড়ালো। তিনি আফিফের দিকে এক নজর তাকিয়ে বক্সটি খুলে দেখলেন সেখানে কোনো আংটি নেই। তিনি এবার রাগী দৃষ্টিতে আহির দিকে তাকালেন। এমনিতেই তিনি আহির উপর খ্যাপা। লাবণী রিজওয়ান কবিরের সাথে পালিয়ে যাওয়ার পর থেকেই তিনি আহিকে অপছন্দ করেন, কারণ আহির বাবার জন্যেই তার সংসারটা এলোমেলো হয়ে গিয়েছিল। কিন্তু লিনাশা অনেক কষ্টে মাকে রাজি করিয়েছে আর আহির উপর রাগ না দেখাতে বলেছে। রুনা খানম মেয়ের চোরাচুরিতেই আহিকে সহ্য করছেন, কিন্তু আংটির দায়িত্ব আহিকে দেওয়াটা তার পছন্দ হয়নি। এই মুহূর্তে বক্সে আংটি না দেখে তিনি আর রাগ ধরে রাখতে পারলেন না। রাগীর স্বরে বললেন, আংটি কোথায়? আহি মাথা নিচু করে বলল, এখানেই কোথাও পড়েছে। হাত ফসকে বক্সটা নিচে পড়ে গিয়েছিল। আমি এক্ষুনি খুঁজে দিচ্ছি। তুমি এতটা কেয়ারলেস হবে তা আমি ভাবিনি। আর তোমার কাছে এর চেয়ে বেশি কিছু আশাও করা যায় না। আমার মেয়ের জীবনে আবার কেন এসেছো ওর নতুন জীবন এলোমেলো করতে? আমার একটা মেয়েকে তো তোমার বাবা উঠিয়ে নিয়ে গেছে, আর একটাই মেয়ে আছে, তাকে তো অন্তত শান্তিতে বাঁচতে দাও। আহি কাপা কণ্ঠে বলল, সরি আন্টি। রুনা খানম ধমকের সুরে বললেন, সবার জীবনের একমাত্র কাঁটা তুমি। তুমি যেখানে থাকবে সেখানে শুভ কিছু হবেই না। আমি তো চাইনি তুমি বিয়েতে আসো, কিন্তু লিনাশা আমাকে জোর করেছিল, তাই বাধ্য হয়ে তোমাকে সহ্য করতে হচ্ছে। আহি ঠোঁট চেপে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আফিফের সামনে আন্টি তাকে অপমান করেছে, এটা আরো বেশি কষ্ট দিচ্ছে আহিকে। সে কিছু বলবে তার আগেই আফিফ বলল, সরি আন্টি, আমার কারণেই বক্সটা ওর হাত থেকে পড়ে গেছে। তুমি ওর সাফাই দিও না তো, সবার সিম্প্যাথি নিয়েই তো ও এখনো বেঁচে আছে। আফিফ আর কিছু বলতে পারল না। লিনাশার মায়ের সাথে আজ তার প্রথম পরিচয়। এভাবে তাকে কিছু বলে দেওয়াটা অভদ্রতা, তাই সে বাধ্য হয়ে চুপ করে রইল। রুনা খানম বক্সটা আহির হাতে ধরিয়ে দিয়ে বললেন, আংটি খুঁজে এনে দাও, নয়তো এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। আহি মাথা নেড়ে আংটি খোঁজায় ব্যস্ত হয়ে পড়ল। রুনা খানম চলে যেতেই আফিফ আহির সামনে বসে বলল, সরি আহি। আহির চোখ ভিজে গেছে। আফিফ কি বলবে বুঝতে পারছে না। সে আহির কোনো সারা শব্দ না পেয়ে উঠে পদ্মের কাছে চলে গেল। পদ্ম আফিফকে দেখে বলল, কোথায় ছিলেন আপনি? আফিফ উদ্বিগ্ন কণ্ঠে বলল, একটা বড় সড়ো ঝামেলা হয়ে গেছে। আফিফ পদ্মকে সবটা জানাতেই পদ্ম আহির কাছে এলো। পদ্ম এসে দেখলো আহি একপাশে বসে নীরবে চোখের জল মুছছে। তা দেখে পদ্মের ভীষণ খারাপ লাগলো। সে আহির পাশে বসে বলল, চলে যাই আমরা। আহি চোখ মুছে বলল, কোথায়? তোকে অপমান করা মানে আমাদের অপমান করা। আমরা ভালো বন্ধু আহি। আফিফ আংটি খুঁজে এনে দেবে, এরপর আমরা এখানে আর থাকবো না। যা, কি বলছিস? লিনু কষ্ট পাবে। পাক কষ্ট, ওর কষ্ট তোর চেয়ে বেশি হবে না।
ওর জানা উচিত ওর মা ওর বেস্ট ফ্রেন্ডকে কিভাবে অপমান করেছে। আহি পদ্মকে জড়িয়ে ধরে বলল, আমি সত্যিই অশুভ, আমার এখানে আসা উচিত ছিল না। তখনই আফিফ আংটিটা খুঁজে এনে আহির সামনে ধরল। পদ্ম আংটিটা নিয়ে বলল। আমি পুষ্পকে দিয়ে আসছি। পদ্ম উঠে চলে যেতেই আফিফ আহির পাশে বসলো। আহির আগের স্বরে বলল, যাও এখান থেকে, তোমার জন্য আমাকে কথা শুনতে হয়েছে, এখন আমাকে মিথ্যে সান্ত্বনা দিতে হবে না। আফিফ কিছু না বলে উঠে চলে গেল। আফিফ চলে যেতেই আহি নিজেই উঠে রেস্টুরেন্টের বাইরে চলে এলো। এদিকে পুষ্প আর লাবিব আহির সাথে কি হয়েছে তা জানার পর আহিকে খুঁজতে লাগলো। রাত লিনাশার কাজিনদের সাথে খাবারের আয়োজন দেখাশোনায় ব্যস্ত ছিল। উপরে উঠে সব শুনে সেও আহিকে খুঁজতে লাগলো। পদ্ম আফিফকে এসে জিজ্ঞেস করলো। আহি তো আপনার পাশেই ছিল। আফিফ ক্ষীণ কণ্ঠে বলল, আমার কারণে আংটিটা নিচে পড়ে গিয়েছিল, তাই আহি আমার উপর রেগেছিল। আমিও তাই আর ওকে বিরক্ত করিনি। পদ্ম কোমরে হাত রেখে বলল, ওকে শান্ত করার জন্য ওর পাশে বসতে বলেছি, আর আপনি ওকে একা ছেড়ে এসেছেন। কোথায় গেছে এখনো? ফোন করে দেখো। পদ্ম ফোন করতেই দেখলো নম্বর ব্যস্ত, কারণ রাতও সেই মুহূর্তে আহিকে ফোন করছিল। এদিকে লিনাশা আর নাইবের আংটি বদল শুরু হবে। লিনাশা এদিক ওদিক আহিকে খুঁজছে। আহি তো বহুদূর, তার কোনো বন্ধুদেরও সে আশেপাশে দেখতে পাচ্ছে না। অনেকক্ষণ পর আহির ফোনে রাদের কল ঢুকলো। আহি জানালো সে বাসায় চলে এসেছে। আহি চলে গেছে শুনে লাবিবার পুষ্প বাসায় চলে গেল। রাত আফিফ আর পদ্ম বের হয়ে গেছে। এদিকে লিনাশা কাউকে না দেখে চুপচাপ দাঁড়িয়ে আছে। রোনা খানম মেয়ের কাছে এসে বললেন, এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? আহি, পুষ্প, পদ্ম কাউকে দেখছি না যে। রোনা খানম ক্ষীণ কণ্ঠে বললেন, চলে গেছে হয়তো। মানে চলে কেন যাবে? তুই নাইবকে আংটি পরিয়ে দে, দেখ কত গেস্ট। এসব কথা পরে হবে। একদমই না। লিনাশা ফোন বের করে আহিকে ফোন করলো, কিন্তু আহি ফোন ধরছে না। এবার সে পুষ্পকে কল দিল। পুষ্প ফটফট করে সব লিনাশাকে জানিয়ে দিল। সব শুনে লিনাশা স্টেজ থেকে নেমে নিচে চলে এলো। নাইব অবাক কণ্ঠে বলল, কি হয়েছে? আমাকে ফেলে কোথায় যাচ্ছ? যারা আমার অনুষ্ঠানের আয়োজন করেছে, আমার মা যদি তাদেরকে অপমান করে তাড়িয়ে দেয়, তাহলে আমারও কোনো অধিকার নেই তাদের আয়োজনে আনন্দ করার। নাইব লিনাশার হাত ধরে বলল, দেখো আমার ফ্যামিলিও আছে এখানে। রুনা খানম লিনাশার হাত ধরে বলল, আমাকে ক্ষমা করে দে মা, প্লিজ এমন জেদ করিস না। আমি আহির কাছে ক্ষমা চাইবো। আহি তোমার সাথে রাগ করেনি মা, কিন্তু ওর মনে যে ক্ষতটা সৃষ্টি হয়েছে, তুমি ক্ষমা চাইলেও সেটা মোছা যাবে না। নাইবের চোরাচুরিতে অশান্ত মনে এঙ্গেজমেন্ট অনুষ্ঠান শেষ করলো লিনাশা। এরপর সে বাসায় এসে খুব কাঁদলো। আহি কষ্ট পেয়েছে, ভাবতেই তার কান্না পাচ্ছে। সারা রাত ঘুমোতে পারেনি সে, কারণ আহির মনের অবস্থা এমনিতেই ভালো না। তার উপর মা আফিফের সামনেই তাকে অপমান করেছে। রাগ হচ্ছে মায়ের উপর। শুধু একটা আংটি হারানোর জন্য এত কথা বলার কি খুব প্রয়োজন ছিল? আজ লিনাশার হলুদ অনুষ্ঠান। লিনাশা মলিন মুখে ছাদে বসে আছে। কাউকে দাওয়াত করেনি সে একা একাই নাকি গায়ে হলুদ করবে। রুনা খানম মেয়ের এমন জেদ দেখে আহিকে ফোন করলেন। আহির কাছে ক্ষমা চাইলেন, বাসায় আসতে বললেন। আহি আসলো না। রাত কোনোভাবেই আহিকে যেতে দেবে না। সে আহির মন ভোলানোর জন্যে তাকে নিয়ে চলে গেল ফুচকার দোকানে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাইরে ঘুরে বাসায় ফিরল আহি। বাসায় ঢুকেই ড্রয়িং রুমে লাবণীর সামনে রুনা খানমকে দেখে বেশ অবাক হলো সে। রুনা খানম আহিকে দেখে তার কাছে এসে বললেন, দম বন্ধ হয়ে আসছিল আমার। কোথায় ছিলে তুমি? আন্টি আপনি এখানে? তোমাকে আসতে বলেছি, তারপরও কেন আসোনি? আমি লিনাশার জীবনে কোনো রকম ঝামেলা করতে চাই না। দেখো আহি, আমি যা বলেছি তা রাগ থেকে বলেছি। তুমি জানো আমি স্বামী হারিয়েছি তোমার বাবার জন্য। তোমার উপর রাগ করে থাকাটা একদম স্বাভাবিক, তাই না? কিন্তু তোমাকে এমন করে বলাটা আমার ভুল হয়েছে। এখানে তোমার কোনো দোষ নেই, কিন্তু আমি অতীতের সেই দিনগুলো এখনও ভুলতে পারিনি। যা আমি চাইনি তা আজ আমাকে করতেই হলো। আমি অন্তত এই নির্লজ্জ মেয়ের মুখোমুখি হতে চাই না।
রুনা খানম মিসেস লাবণীর দিকে আঙ্গুল তাক করে কথাটি বললেন। মিসেস লাবণী হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন। রুনা খানম কাতর স্বরে বললেন, তোমাকে আমি খুব ভালোবাসতাম আহি। হয়তো তোমার বাবার জন্য তোমার প্রতি আমার একটা বিরক্ত চলে এসেছিল। আমাকে ক্ষমা করে দাও মা। তুমিও যে ঠিক ততটাই কষ্ট পাচ্ছ যেমন কষ্ট আমরা পাচ্ছি তা আমি বুঝতে পারিনি। আমার মেয়ের জন্যই তো তোমার বাবা তোমার মাকে ছেড়ে দিয়েছিল। আমার একবারও মাথায় আসেনি আমার সেই নির্লজ্জ মেয়ের জন্য তুমি কি হারিয়েছিলে। নিজের কষ্টটা এত বেশি বড় করে দেখে ফেলেছি যে অন্যের কষ্ট চোখেই পড়েনি। খুব স্বার্থপর হয়ে গেছি, তাই না? আহি রুনা খানমের হাত ধরে বলল, এভাবে বলবেন না আন্টি, আমি সত্যিই সব ভুলে গেছি। তাহলে কাল সকালে নীলাশার হলুদে এসো। এখন থেকে অতীতের সব তিক্ততা আমি ভুলে যেতে চাই। পরদিন সকালে আহি লিনাশার বাসায় গেল। নিচু হাতে লিনাশার বাড়ির ছাদ ফুল দিয়ে সাজালো। আহিকে সাহায্য করেছিল পুষ্প আর পদ্ম। সাজানোর শেষে 3 বান্ধবী আকাশি রঙের জামদানি শাড়ি পরল আর লিনাশাকে হলুদ শাড়ি আর ফুলের গহনা পরিয়ে ছাদে আনা হলো। লিনাশা আর নাইবের কাজিনরাও হলুদে ছিল। সবাই ছবি তুলছে আর লিনাশার গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে। হঠাৎ গান বেজে উঠল আর পুষ্প ও লিনাশার 2 জন কাজিন মিলে সেই গানের তালে তালে নাচ শুরু করলো। গান থেমে যেতেই আবার নতুন গান চালু হয়ে গেল। এবার আহি আর লিনাশার আরও 2 জন কাজিন এসে নাচ শুরু করলো। এবার গান থামতেই নতুন গান শুরু হলো। আহি আর পুষ্প একাই নাচ শুরু করলো। গানটা লিনাশার বেশ পছন্দ, তাই সেও উঠে এলো নাচার জন্য। বিছানা ভর্তি ডালা সাজিয়ে রেখেছে পদ্ম, পুষ্প আর আহি। একপাশে নাইবের মেহেদির জন্য ডালা, অন্য পাশে বিয়ের ডালা। মাঝখানে নাইবের পছন্দের কেক নিজ হাতে বানিয়েছে লিনাশা। গামছা, লুঙ্গি, জুতো, ব্যবহারের জন্য যা যা প্রয়োজন সব সাজিয়ে রাখা হয়েছে। অন্য পাশে ফল, ফলান্তি, মিষ্টি জাতীয় খাবার, হাতের পিঠা সাজিয়ে রাখা। একটু পর সব ছেলেপক্ষের বাড়িতে পৌঁছে যাবে। আজ রাতে মেহেদি অনুষ্ঠান। পুরো বাড়ি রং বেরঙের বাতি দিয়ে সাজানো হয়েছে। লিনাশার বাসার একদম সামনেই কমিউনিটি সেন্টার, সেখানেই মেহেদি অনুষ্ঠান হবে। আহি হুড়োহুড়ি করে ক্লাবে ঢুকতেই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেবে। তখনই কেউ একজন আহির কোমর আঁকড়ে ধরল। আহি চোখ বন্ধ করে বলল, সবাই শুধু আমার সাথে কেন ধাক্কা খেতে আসে? বেশি সুন্দরী যে তাই। আহি উজ্জ্বলের কণ্ঠ শুনে চোখ খুলে সোজা হয়ে দাঁড়ালো। ভ্রু কুঁচকে বলল, আপনি এখানে? কেন আসতে পারি না? না মানে এমনি। উজ্জ্বল হাসলো। আহির সামনে এগোতেই পুষ্প উজ্জ্বলের কাঁধে হাত রেখে বলল, ভাই তুই এখানে? তোর বান্ধবী বাসায় এসে তার ম্যাডামকে বিয়ের দাওয়াত দিয়ে গেছে। আমিও তাই বিয়ে খেতে চলে এসেছি। বাহ, চেনো না জানো না খাওয়ার জন্য চলে এসেছো? উজ্জ্বল পুষ্পের মাথায় গাঁটটা মেরে বলল, আহিকে তো চিনি। আচ্ছা, আহিকে চেনো আর আমি? তুই কে? আমি তোমার বোন। চিনি না আমি। চিন্তা করো না, আমি তোমাকে ছবি তুলতে বলবো না। এদিকে উজ্জ্বল পুরো ক্লাব ঘুরে আবার আহির পাশে এসে দাঁড়ালো। আহি উজ্জ্বলকে দেখে বলল, তুমি? পরে খাবো। উজ্জ্বল আহির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। অন্যদিকে রাত ভ্রু কুঁচকে উজ্জ্বলের দিকে তাকিয়ে আছে। লাবিব রাতের কাঁধে হাত রেখে বলল, তোর মতো বোকা আমি একটাও দেখি নাই। এভাবে গবলেটের মতো দাঁড়িয়ে থাকলে কখনো তাজওয়ার খান, কখনো কিং খান এসে তোর রানীকে নিয়ে যাবে, বুঝছোস? আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু পপকর্ন খাবি শালা। রাত চোখ ছোট করে লাবিবের দিকে তাকালো। লাবিব বলল, আমার দিকে এভাবে না তাকিয়ে কাজের কাজ কর। রাত মনে মনে বলল, কখনো যোগ, কখনো তেলাপোকা, কখনো মাছি। এত কীটপতঙ্গ সামনে কিলবিল করছে আর আমি মানুষটা সামনে আগাতেই পারছি না। আহি হাতে মেহেদি লাগিয়ে এক কোনায় বসে নাচ দেখছে। নাইব আর লিনাশা পাশাপাশি বসে আছে। দুজনকে বেশ হাসি খুশি দেখাচ্ছে। আহি মনে মনে ভাবলো, ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার মতো আনন্দ হয়তো অন্য কিছুতে নেই। লিনু আজ কত খুশি। আহি এবার পাশ ফিরে পদ্ম আর আফিফের দিকে তাকালো। তাদের দেখে সে মুচকি হেসে আপন মনে বলল, ওরাও কত সুখী, তাহলে আমি কেন সুখী হতে পারছি না?
ইদানিং আফিফকে হারানোর কষ্ট আমাকে ওভাবে কাঁদায় না। তবুও নতুন করে সুখ খুঁজতে পারছি না কেন? আমি কি তাহলে ভয় পাচ্ছি? আবার কাউকে ভালোবেসে কষ্ট পাওয়ার ভয় কি আমাকে নতুন স্বপ্ন দেখতে বাধা দিচ্ছে, নাকি এখনো মনের কোথাও না কোথাও অতীতটাই বসে আছে? আহি দীর্ঘশ্বাস ছাড়ল। তখনই তার পাশে এসে বসলো উজ্জ্বল। আহি উজ্জ্বলের দিকে তাকাতেই উজ্জ্বল গাঢ় হাসি দিল। আহি ভ্রু কুঁচকে বলল। কিছু হয়েছে? উজ্জ্বল মাথা নেড়ে বলল। অনেক কিছু হয়েছে। কি? তুমি খুব বোরিং আহি। আহি চোখ সরিয়ে নিয়ে হালকা হাসল। উজ্জ্বল গভীর দৃষ্টিতে আহির দিকে তাকিয়ে আছে। আহি আবার উজ্জ্বলের দিকে তাকালো। উজ্জ্বল বলল। তুমি কি জানো মানুষের চেহারা আর তার আত্মার চেহারা একই থাকা উচিত? আত্মার আবার চেহারা আছে? কখনো খুব সুন্দর, কখনো বা খুব কুৎসিত। কিভাবে বোঝা যায় সেটা? মানুষের চেহারা আত্মার চেহারা ফুটে ওঠে। যেমন? এই যে তুমি মেয়েটা, মাশাআল্লাহ, কিন্তু তোমার আত্মাটা এত নির্জীব হয়ে আছে যে তোমার সৌন্দর্যটাই দাবিয়ে রেখেছে। আহি হাসল। এবারের হাসিতে প্রাণ ছিল। উজ্জ্বল বলল। এই তো, এটাই আমি এটাই দেখতে চেয়েছি, মিষ্টি মেয়ের মিষ্টি হাসি। আহি লাজুক হেসে মাথা নামিয়ে ফেলল। উজ্জ্বল আবার বলল। তোমাকে দেখে কেউ বিশ্বাস করবে না তুমি রিজওয়ান কবিরের মেয়ে। কেন? তোমার মধ্যে সেই ঐশ্বর্যের অহংকার নেই। তোমার মনোভাব আচরণ একদম সাধারণ মেয়েদের মতোই। এই জন্যই বোধহয় তুমি অনেক স্পেশাল। সাধারণ মেয়ে আবার স্পেশাল? সাধারণ পরিবারে জন্ম নিয়ে সাধারণ হওয়াটা বেশ স্বাভাবিক। ধনীর দুলালিদের উচ্ছৃঙ্খল হওয়াটাও স্বাভাবিক, কিন্তু আহি হওয়াটাই অস্বাভাবিক। তাই তো তুমি স্পেশাল। আহি আবারও লাজুক হেসে মাথা নামালো। উজ্জ্বলের এই হাসিটাই বেশ সুন্দর লাগছে। মেয়েদের প্রশংসা করলে মেয়েরা যে কতটা খুশি হয় তা আহির লাজুক হাসিতেই প্রকাশ পাচ্ছে। উজ্জ্বল আবার কিছু বলতে যাবে তখনই একটা হাত আহির দিকে এগিয়ে এলো। আহি মাথা তুলে দেখলো রাত দাঁড়িয়ে আছে। আহি রাতকে বলল। হাতে মেহেদি, তোর পাঞ্জাবিটা নষ্ট হয়ে যাবে। আহি হাত দেখিয়ে বলল। রাত আহির বাহু ধরে ওকে টেনে উঠালো। আহি ভ্রু কুঁচকে বলল। কি হয়েছে রাত? কিছু না, চল অন্যদিকে গিয়ে বসি। তুই ঠিক আছিস তো? উজ্জ্বল উঠে দাঁড়িয়ে বলল। তোমরা বসো, আমি আসছি। উজ্জ্বল চলে যেতেই আহি রাতের দিকে তাকালো। রাত অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আহি বলল। আজকাল বেশ অদ্ভুত আচরণ করছিস। তখনই একটা টেবিলের উপর 2টা চামচ নিয়ে গানের ধুন সৃষ্টি করলো উজ্জ্বল আর সুরের সাথে গেয়ে উঠল। লা 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 লা। সবার দৃষ্টি স্টেজের সামনে গেল। সবাই মনোযোগ দিয়ে উজ্জ্বলকে দেখছে, আর উজ্জ্বলকে দৃষ্টি আহির দিকে, আর উজ্জ্বলের দৃষ্টি আহির দিকে। উজ্জ্বল চামচ দুটি টুলটির উপর রেখে একটা মাইক নিয়ে আহির দিকে ধীর পায়ে এগিয়ে আস্তে আস্তে গাইতে লাগলো। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারা ইশারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায়, তবে আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়। লা 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 লা। এবার উজ্জ্বল আহির দিকে হাত এগিয়ে দিল। আহি এদিক ওদিক তাকাতে লাগলো। উজ্জ্বল মুচকি হেসে নিজেই আহির যেই হাতের মেহেদি শুকিয়ে গেছে সেই হাতটি আলতোভাবে ধরে তাকে সবার সামনে নিয়ে এলো। এরপর আহির পাশে দাঁড়িয়ে গাইতে লাগলো। আহি পেছন ফিরে লিনাশার দিকে তাকালো। লিনাশা বেশ খুশি। সে নাইবকে বলল। ওদের বেশ মানিয়েছে, তাই না?
নাইব কোনো উত্তর দিল না। সে রাদের দিকে তাকিয়ে রইল। এদিকে উজ্জ্বল হাতের ইশারায় সবাইকে গানের সাথে যোগ দিতে বলল আর নিজেও গাইতে লাগলো। লিনাশা নাইবের হাত ধরে স্টেজ থেকে নেমে এলো। তারাও যোগ দিল উজ্জ্বলের গানে। উজ্জ্বল আহির দিকে তাকিয়ে গেয়ে যেতে লাগলো। আহি উজ্জ্বলের দিকে তাকিয়ে আছে। গান গাওয়া শেষে করতালি মুখর পরিবেশে সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে আছে আহি আর উজ্জ্বল। কিন্তু কারো দৃষ্টি আটকালো না রাত আর আফিফের দিকে। রাদের হাত মুঠো হয়ে আছে, চোখে অশ্রু জমবে এমন অবস্থা। অন্যদিকে আফিফকে দেখে বেশ অস্থির মনে হচ্ছে। সে নিজেও বুঝতে পারছে না তার খারাপ লাগার কারণ কি। সে পদ্মের হাত শক্ত করে ধরল। পদ্ম আফিফের স্পর্শ পেয়ে তার দিকে তাকালো, ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? আফিফ পদ্মের দিকে তাকিয়ে শুকনো হাসি ফেরত দিল। পদ্ম বুঝলো না সেই হাসির অর্থ। সে আফিফের হাত আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। এদিকে রাত ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। কিছু দূর পিছিয়ে সে পাঞ্জাবির হাতায় চোখ মুছে নিতেই তার কাঁধে কারো স্পর্শ পেল। রাত পেছন ফিরে তাকিয়ে দেখল লাবিব দাঁড়িয়ে আছে। লাবিব কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই রাত বেরিয়ে গেল। লাবিব এবার আহির দিকে তাকালো। আহির চোখে হাসি। অনেক বছর পর আহিকে এমনভাবে হাসতে দেখছে। দেখে মনে হচ্ছে আহি মুগ্ধ হচ্ছে উজ্জ্বলের গানের সুরে। এই মুগ্ধতা কি রাতের অনুভূতির জন্য থামিয়ে দেওয়া উচিত? যেই মেয়েটা এত বছর পর কারো দৃষ্টিতে নিজেকে হারানোর সুযোগ পেয়েছে, তাকে কি সেখান থেকে ফিরিয়ে আনা উচিত? রাত বাড়তেই অতিথিরা বিদায় নিতে লাগলো। উজ্জ্বলের মা মিসেস আমিনা আহির গাল টেনে দিয়ে বললেন, পুষ্পের সাথে বাসায় এসো, তোমাকে কত বছর পর দেখলাম। কথাটি বলেই তিনি উজ্জ্বলের দিকে তাকালেন। উজ্জ্বলের ঠোঁটে মৃদু হাসি। তা দেখে পুষ্প ভ্রুকুচকে ফিসফিস করে উজ্জ্বলকে জিজ্ঞেস করলো, হাসছিস কেন এত? উজ্জ্বল হাসি গিলে ফেলল। পাকা চোখে পুষ্পের দিকে তাকিয়ে বলল, তুই তোর কাজ কর। উজ্জ্বল ও মিসেস আমিনা চলে যেতেই পুষ্প আহির হাত ধরে বলল, কি হলো এটা আজকে? আহি ভ্রুকুচকে বলল, কি হলো? উজ্জ্বল ভাইয়া আর তুই প্রেম টেম করছিস নাকি? রাত আর লাবিব তখনই আহি আর পুষ্পের সামনে এসে দাঁড়ালো। পুষ্পের প্রশ্নটা রাত আর লাবিব দুজনেই শুনেছে। লাবিবও এবার পুষ্পের কথায় চোখ দিয়ে বলল, আহি, সত্যি নাকি? আহি অবাক কণ্ঠে বলল, ভুল তোরা একদমই না। আমি প্রেম করব আর তোরা জানবি না? পুষ্প বলল, নাও জানাতে পারিস, আমাকে তো কিছুই জানাস না। লিনাশাকে হয়তো জানিয়েছিস। যা গিয়ে জিজ্ঞেস করে আয়। ওকেও এমন কিছু বলিনি, কারণ এই মুহূর্তে আমার জীবনে কিছুই নেই। হবে হয়তো। তুই জানিস তাজওয়ারের সাথে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তুই তো ওনাকে পছন্দ করিস না, আর বিয়ে তো এখনো হয়নি। হ্যাঁ, তাও এমন একটা সিচুয়েশনে আমি প্রেম করব, এমন পাগল পাগল চিন্তা ভাবনা তোদের মাথায় কিভাবে আসে? লাবিব জিজ্ঞেস করলো, তাহলে তোকে দেখে যে অন্য কিছু মনে হলো? কি মনে হলো? এবার রাত বলল, তাকিয়েছিলি পুষ্পের সেই কাজিনের দিকে, হ্যাঁ, হাসছিলি তাকে দেখে। আহি রাতের কথায় হালকা হেসে বলল, ভুল, কারো দিকে তাকিয়ে থাকলে আর হাসলে কি প্রেম শুরু হয়ে যায়? আসলে ওনার গানের গলা বেশ ভালোই ছিল, আর গানটার অর্থটা আমার অনেক ভালো লেগেছিল, তাই শুনছিলাম। আর এভাবে সবার সামনে টেনে নিয়ে যাওয়াতে ভীষণ লজ্জা পেয়েছি। মনে হয়েছিল গানটা উনি আমার জন্য গেয়েছেন, নিজেকে ইম্পর্টেন্ট মানুষ মনে হচ্ছিল, তাই হাসি পেয়েছে। কেউ কখনো আমার জন্য গান গায়নি তো, তাই এই প্রথম কেউ গেয়েছে। রাত ভ্রুকুচকে বলল, আমি কখনো গান গাইনি। তুই আর বাকিরা তো আলাদা। রাত আহির কথাই অবাক হলো। বিস্ময় ভরা কণ্ঠে বলল, আলাদা মানে? তুই আমার ফ্রেন্ড। লাবিব রাতকে থামিয়ে দিল। রাতের ভীষণ অস্থির লাগছে। আহির বন্ধু হয়ে সে কোণঠাসা হয়ে পড়েছে। এখন এর মাসুল কি আহিকে হারিয়েই দিতে হবে? রাত বেরোতেই আহিও তার পিছু পিছু এলো। রাত আহিকে আসতে দেখে কিছু বলতে যাবে তার আগেই আহি তার মুখে একটা সন্দেশ পুরে দিল। রাত সন্দেশটা খেয়ে আহিকে বলল,
আমাকে বিদায় দিতে এসেছিস? আহি মাথা নেড়ে বলল, তোকে সন্দেশ খাওয়াতে এসেছি। ভেতরে শুধু 2টো প্যাকেটের সন্দেশ ছিল। তুই তো অন্য মিষ্টি খাস না, তাই তোর জন্য নিয়ে এসেছি। রাত আহির গালে হাত রেখে বলল, কিছু জিনিস ভালো লাগলেও সহজে পাওয়া যায় না, খুব করে চাইলেও তা আমাদের স্পর্শের বাইরে থাকে। আহি হেসে বলল। সন্দেশ নিয়ে অনুভূতি ব্যক্ত করছিস? রাত মৃদু হেসে মনে মনে বলল, তুই তো আমার কাছে সন্দেশী। সন্দেশ যেমন মিষ্টি, তুইও তেমন। আহি বলল, কি হলো? বলছি, সন্দেশ যদি নিজ থেকেই আমার কাছে ধরা দেয় তাহলে আমি তাকে যেতে দেব না। আহি হেসে বলল, হ্যাঁ, ধরা দিয়েছে তো, তাই খেয়ে ফেলেছিস। রাত ঠোঁটে দুষ্টু হাসি টেনে আহির দিকে তাকালো। আহি প্রকুচকে বলল, এভাবে হাসছিস কেন? তুই নতুন করে কাউকে ভালোবাসবি না? হঠাৎ এই প্রশ্ন? বল না। দেখা যাক। যদি কেউ তোকে ভালোবাসে তখন? তখন কি? ধর কেউ একজন তোকে ভালোবাসে, কিন্তু সাহসের অভাবে বলতে পারছি না, কি করবি? সে যদি সাহস করে জানিয়ে দেয় তখন কি না করে দিবি? তাজওয়ার খানের ঝামেলা মিটলে ভেবে দেখবো। রাত এক গাল হেসে বলল, সত্যি? বল নাকি তুই কে সেই প্রেমিকটা শুনি। আহি রাতের হাতে ঘুষি মেরে বলল, আমি তো অনুমান করছি থাকতেও পারে। আমি শিওর হচ্ছিলাম তুই কতটুকু মুভ অন করেছিস ওটা জানার জন্য এমন প্রশ্ন করেছি। আহি মলিন হেসে বলল, মুভ অন তো আমি সেদিনই করেছি, যেদিন সমুদ্র তীরে নিজ হাতে পদ্ম আর সেই মানুষটার বাসর সাজিয়েছিলাম। কিন্তু মুভ অন বলতে কি বোঝায় রাত? নতুন কাউকে আসতে দেয়া, পুরনো মানুষটাকে স্মরণ না করা। আমি চাই এমন কেউ আসুক যে অন্তত আমার মানুষ হোক, কিন্তু সেই মানুষটা চোখের সামনে থাকলে কিভাবে আমি মুভ অন করব? আফিফ তো এই শহরেই থাকবে, তাহলে কি করবি? একবার মাস্টার শেষ হোক, এরপর তাজওয়ারের থেকে মুক্তি নিব, বাবার কাছ থেকে মুক্তি নেব, এরপর নতুন শহরে যাব, নতুন স্বপ্ন দেখব, এমন কিছু করব যাতে আফিফ মানুষটা কোনো দিনেই আমার চোখের সামনে না আসে। মানুষ কত সহজে বলে ফেলে মুভ অন করে ফেলেছি। আমার কাছে মুভ অন শব্দটার অর্থ তাকে নিয়ে অশ্রু না ফেলা, রাজ্যকে বালিশ না ভেজানো, তাকে চোখের সামনে কল্পনা না করা, আর তার সাথে একা একা কথা না বলা। এতটুকুতেই আমার মুভ অন। কিন্তু একা থাকলে ঠিকই অতীত নাড়া দেয়, তাই আমি মুভ অন নয়, আমি ভুলে থাকবো। আর এটা একদিনে হবে না, কিন্তু খুব শীঘ্রই হবে। আর আমি সেই দিনটার অপেক্ষায় থাকবো। কমলা রঙের লেহেঙ্গা পরে আয়নায় নিজেকে দেখছে আহি। তখনই পেছন থেকে তাজওয়ার এসে তাকে জড়িয়ে ধরল। আহি তাজওয়ারকে সরিয়ে দিয়ে বলল, তুমি এখানে? কেন, তোমাকে দেখতে আসতে পারি না? আমি ব্যস্ত আছি, আমাকে একটা অনুষ্ঠানে যেতে হবে। আমি তোমাকে নিয়ে যাব। তোমাকে কে বলেছে নিয়ে যেতে? আহি, কি হয়েছে তোমার? তুমি তো আমাকে বিশ্বাস করতে শুরু করেছো, তাহলে এখন এভাবে কথা বলছো কেন? তখনই লাবণী আহির রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। তাজওয়ার লাবণীর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আমার হবু শাশুড়ি মা সেদিন আমাকে পরীক্ষা করছিলেন। আমি নাকি তার পরীক্ষায় পাশ করেছি, তাই আমাকে ফোন করে বলল তোমার পাশের ফলস্বরূপ তোমার রানীকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসো। সে নাকি বান্ধবীর বিয়েতে যাচ্ছে, দুজন একসাথে বিয়েও অ্যাটেন্ড করবে, এরপর একটা ভালো মুহূর্তও কাটাবে। আহি রাগী দৃষ্টিতে লাবণীর দিকে তাকালো। লাবণী রহস্যময় হাসি ফেরত দিয়ে বলল, মাই ডিয়ার প্রিন্সেস, তোমার মিস্টার খানের সাথেই নীলাশার বিয়েতে যাওয়ার উচিত। তাদেরও তোমার হবু বরের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেতে হবে। আফটার অল, বেস্ট ফ্রেন্ডের হাজবেন্ডরা অন্তত গুড ফ্রেন্ড তো হতেই পারে। আহি তাজওয়ারকে বলল, প্লিজ তুমি যেও না, আমি বিয়ের প্রোগ্রাম শেষে তোমার সাথে দেখা করব। তাজওয়ার বলল, আমি তো যাবই, এমনকি সবাইকে জানাবো তুমি আমার কে হও। তাজওয়ার কথাটি বলেই বেরিয়ে পড়ল। এবার লাবণী আহির মুখোমুখি এসে বলল, তোমার বাবার তাজওয়ার খানের মধ্যে ঝামেলা বাঁধিয়ে নিজের পথ পরিষ্কার করতে চেয়েছিলে, তাই না? আহি অবাক দৃষ্টিতে লাবণীর দিকে তাকালো। লাবণী হেসে বলল, তোমার প্ল্যান ফ্লপ। তোমার বাবা তো আমি একটা বুঝিয়ে দিয়েছি। তাজওয়ারকেও তোমার প্ল্যান সম্পর্কে একটা ধারণা দিয়ে দিয়েছি। তুমি যে তাকে বিশ্বাস করার অভিনয় করে তাকেই ধোঁকা দেওয়ার পরিকল্পনা করেছো,
এই সত্যটা তাজওয়ার জেনে গেছে। এখন যতদিন তোমার বিয়ে হবে না, তুমি আর ইমোশনালি তাজওয়ারকে ফাঁসাতে পারবে না। আপনাকে কে বলেছে আমি তাজওয়ারকে বিশ্বাস করার অভিনয় করছি? তুমি হুট করে তাজওয়ার সম্মান দিচ্ছ, যাকে সহ্য করতে পারতে না তাকে এত সম্মান দিচ্ছ। তাহলে কে বিশ্বাস করবে তুমি তাকে বিশ্বাস করছো? আহি দমে গেল। লাবণী আহির গাল টেনে দিয়ে ফিসফিস করে বলল, তোমার পরিকল্পনা মোটেও খারাপ ছিল না, কিন্তু এই মস্তিষ্কের মাঠে তুমি নতুন খেলোয়াড়। আমি অনেক আগেই নেমেছি। যাই হোক, আমাকে একটা ভালো আইডিয়া দিয়েছো তুমি। এখন তোমার বাবাও মন্ত্রী হয়ে যাবে, আমি অনেক ক্ষমতা পাবো, আর তাজওয়ার আমার জন্য অপশনাল হয়েই থাকবে। কেমন হবে যখন নিজের স্বামীকে আমার সাথে দেখবে? তাজওয়ার আর আমার এখনো বিয়ে হয়নি, হবেও না। মিস আহি, তোমাকে হারানোর জন্য তাজওয়ার আর তোমার বিয়ে না দেয় অবধি আমি শান্তি পাবো না। এরপর তুমি যে ধোঁকা খাবে, সেই ধোঁকা থেকে তুমি চাইলেও মুক্তি পাবে না। এর জন্য তো যদি আমাকে সব সীমা অতিক্রম করতে হয়, আমি করব। মিসেস লাবণী মেহরা, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তাজওয়ার আর আমার যদি বিয়ে হয়, তাহলে আমি সেদিনই নিজ হাতে নিজেকে শেষ করে দিব। এতটুকু কনফিডেন্স আমার আছে যে আমি তাজওয়ার খানের নাম শুনে কবুল না বলতে চাইলে, বিয়ের রেজিস্টার পেপারে স্বাক্ষর না করতে চাইলে, কেউ বাধ্য করে আমার কণ্ঠে সেই কবুল শব্দটা আনতে আর সিগনেচার কাগজে জোর করে তুলতে পারবে না। এতটা ডেসপারেট তুমি? আপনাকে চ্যালেঞ্জে হারানোর জন্য এটা আমার জীবনের শেষ সংগ্রাম। এই যুদ্ধে আমি যদি জিতে যাই, আল্লাহর কাছে আমার ওয়াদা, আমি জীবনের সব বিলাসিতা ত্যাগ করব। সৃষ্টিকর্তা আমার জীবনের শান্তি এনে দিলে আমি জগতের সব মোহ ত্যাগ করতে রাজি। তাহলে আমার নামে থাকা সম্পত্তি আর তাজওয়ারের প্রাসাদে রানী হওয়ার মতো ঠুকনো ইচ্ছে আমার থাকার কথা নয়। আমার ইচ্ছে আমি রানী হব, কিন্তু তার রানী হব যে আমার রাজা হওয়ার যোগ্য। না থাকুক তার বাড়ি, আসল রাজাদের বাড়ি নয়, মন থাকতে হয়। আর সেই মনে আমি সাম্রাজ্য হয়ে বাস করব। আর সেদিন আপনার জায়গাটা কোথাও থাকবে না। এই কয়দিনের সুখ নিয়ে সুখী হয়ে যান। সামনে চরম দুর্ভোগ অপেক্ষা করছে। কষ্টের পরেই তো স্বস্তি। আল্লাহ যেই কথাটা জানিয়েছেন সেটা অবিশ্বাস করা যায় না। তাহলে আমার এত বছরের কষ্টের পর আমি কেন স্বস্তি পাবো না? অবশ্যই পাবো। আপনি নিজ চোখে আবার জয় দেখবেন আর নিজেকে হারতে দেখবেন। লাবণী হেসে বলল, কি করতে পারবে তুমি? সময় বলে দেবে। আহি মলিন মুখে দাঁড়িয়ে আছে, আর তাজওয়ার আহির কোমর জড়িয়ে রেখেছে। আহি কিছুক্ষণ পরপর বিরক্ত হয়ে তাজওয়ারের দিকে তাকাচ্ছে, কিন্তু তাজওয়ার এসবে পাত্তা দিচ্ছে না। সে তার মতোই আহির গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। এদিকে উজ্জ্বলের মা মিসেস আমিনা আহিকে খুব পছন্দ করেছিলেন, কিন্তু বিয়ে বাড়িতে এসে তাজওয়ার আর আহিকে একসাথে দেখে তিনি দমে গেলেন। অন্যদিকে উজ্জ্বল গম্ভীর দৃষ্টিতে আহির দিকে তাকিয়ে আছে। উজ্জ্বল বেশ বুঝতে পারছে আহি তাজওয়ারের এমন ব্যবহারে অস্বস্তি বোধ করছে, কিন্তু তাজওয়ারকে সরিয়ে দেওয়ার মতো কোনো অধিকার তার নেই। এদিকে রাতেরও ভীষণ রাগ হচ্ছে, অথচ সে কিছুই করতে পারবে না। এই মুহূর্তে কারো কাছে আহির অস্থিরতা কমানোর কোনো সমাধান নেই। আহি নিজেই কয়েকবার তাজওয়ারের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে এসে দাঁড়িয়েছিল, কিন্তু ঘুরে ফিরে তাজওয়ার তার কাছে এসে দাঁড়ায়। আহি এবার বিরক্ত হয়েই বলল, কেন এমন করছো? তাজওয়ার বাঁকা হেসে বলল, সবাইকে জানাচ্ছি তুমি আমার কে হও। এখানে কেউ এসব দেখতে আগ্রহী নই। বেশ বিরক্ত হচ্ছ মনে হচ্ছে। তার মানে একদিন সত্যি সব অভিনয় ছিল, আমাকে ফাঁসানোর জন্য এমন করেছো? আহি তাজওয়ারের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আবার দূরে গিয়ে দাঁড়ালো। তাজওয়ার আবারও আহির পাশে গিয়ে দাঁড়াতেই পদ্ম সেখানে উপস্থিত হলো। সে আহির হাত ধরে তাকে টেনে নিয়ে গেল। তাজওয়ার পিছু পিছু আসতে চাইলে পুষ্প তাকে বাধা দিয়ে বলল, ভাইয়া, অন্তত আজকের জন্য আপনার মিসেসকে আমাদের সাথে থাকতে দিন। আমরা নতুন ধুলা ভাইয়ের খাতির যত্ন করার জন্য কিছু প্ল্যান করছি, আপনার বাড়িও কিন্তু করব। তাজওয়ার হালকা হেসে বলল, হ্যাঁ অবশ্যই।
কিন্তু মনে মনে বেশ বিরক্ত হলো সে। তারা যে ইচ্ছে করে আহিকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে তা বেশ বুঝতে পারছে তাজুয়ার। আহি পদ্মের সাথে একপাশে এসে দাঁড়ালো। পদ্ম বলল, কি হচ্ছে এসব আহি? আহি ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? আমি আর আফিফ ছাড়াও বিয়েতে অনেক দম্পতি এসেছে, আর তার সাথে মিস্টার তাজওয়ার খানের বিয়েই হয়নি। এভাবে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকাটা কতটা বাজে দেখাচ্ছে জানিস? এটা একটা ফ্যামিলি প্রোগ্রাম, তাও আবার লিনাশার বান্ধবী তুই। ওর আত্মীয়রা কি ভাববে? এখানে আমার কি দোষ? আমি তাজওয়ারকে আনতে চাইনি, ও নিজেই এসেছে। আমার ওনাকে সুবিধার মনে হচ্ছে না। সুবিধার মানুষও না। তাদের কথার মাঝখানে আফিফ এসে দাঁড়ালো। আহি এক নজর তার দিকে তাকালো। আফিফ পদ্মকে উদ্দেশ্য করে বলল, এখন বাসায় চলো, দেরি হয়ে যাচ্ছে, রাতও অনেক হয়েছে। পদ্ম আহির হাত ধরে বলল, চল তোকে নামিয়ে দিয়ে আসি। আহি পেছন ফিরে দেখলো তাজওয়ার তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। আফিফও আহির দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকালো। তাজওয়ারের দৃষ্টি আরো ভয়ঙ্কর হয়ে উঠল। আফিফের রাগ উঠল খুব। মানুষটা তাকে দিন দিন কোণঠাসা করে রাখছে। আজ অজানা কারণেই আফিফের মেজাজ বেশ খিটখিটে হয়ে আছে। সে পদ্মের হাত ধরে তাকে টেনে নিয়ে এলো নিজের কাছে। পদ্ম বলল, কি হয়েছে আপনার? বাসায় চলো প্লিজ, ভালো লাগছে না আমার। হঠাৎ? আফিফ গম্ভীর মুখে বলল। চলো পদ্ম। পদ্ম বলল, আচ্ছা, একটু পর নীলাশাকে বিদায় দিয়ে দিবে, তারপর চলে যাব। এদিকে লিনাশার বিদায় পর্ব শেষ হতেই তাজওয়ার আহির হাত ধরে তাকে গাড়িতে উঠালো। রাত আর লাবি ভ্রুকুচকে তাদের দিকে তাকিয়ে আছে। রাত তাজওয়ারকে আটকানোর জন্যে তাদের গাড়ির কাছে এসে বলল, আহি, তুই না আমার সাথে যাবি? তাজওয়ার ভ্রুকুচকে বলল। আহি আমার সাথে যাচ্ছে। কথাটি বলেই গ্লাস টেনে দিল তাজওয়ার। আহি বিরক্ত মুখে বলল, তোমার এমন অদ্ভুত আচরণের কারণ কি? তাজওয়ার গাড়ি ঘুরিয়ে কমিউনিটি সেন্টারের বাইরে চলে এলো। আহি বলল, সমস্যা কি? তাজওয়ার কিছু দূরে সে গাড়ি থামিয়ে আহির চুল টেনে ধরে তার ওষ্ঠদ্বয় কামড়ে ধরল। আকস্মিক এমন আক্রমণে আহি থতমত খেয়ে গেল। সে তাজওয়ারকে ছাড়ানোর জন্যে তাকে ধাক্কা দিতেই তাজওয়ার আহির গলা চেপে ধরে বলল, তুই আমার সাথে অভিনয় করেছিলি, আমার ভালোবাসা তোর কাছে মশকরা ছিল। আহির ভীষণ রাগ উঠল। সে সশব্দে তাজওয়ারের গালে চড় বসিয়ে দিয়ে গাড়ির দরজা খোলার চেষ্টা করতে লাগলো। তাজওয়ারের রাগ যেন আরো বেড়ে গেল। সে আহির লেহেঙ্গার ব্লাউজটা পেছন দিক দিয়ে টেনে ধরতেই পেছনের বোতামগুলো ছিঁড়ে গেল। আহি বুঝতে পেরে সাথে সাথেই ওড়না দিয়ে নিজেকে ঢেকে নিয়ে বলল, তুমি আমার সাথে উল্টাপাল্টা কিছু করবে না বলছি। তাজওয়ার আহির কাছে এসে বলল, তুই তো আমাকে বিয়ে করবি না, এখন তোকে বাধ্য করাও তো সম্ভব না। এই মুহূর্তে একটাই উপায় আছে, বিয়ের আগে তোকে ধর্ষণ করব। আহি চোখ মুখ কুঁচকে বলল। তাজওয়ার আহির গাল চেপে ধরে বলল, ছি, আমাকে ছি করছিস? আর ওই আফিফ যখন তোকে স্পর্শ করে, ওটা কি তোর খুব ভালো লাগে? পাগল তুমি, ল্যাঙ্গুয়েজ ঠিক করো তোমার। ও আমাকে কখন স্পর্শ করলো? একটু আগে কি করছিলি তোরা? ও পদ্মের সাথে কথা বলতে এসেছে, পদ্মকে নিয়ে যাওয়ার কথা বলছিল। আচ্ছা, স্টেজে উঠে যখন ছবি উঠাচ্ছিলি, ও তোর হাত ধরলো কেন? আহি দীর্ঘশ্বাস ফেলে বলল, আর ইউ ক্রেজি? তাজওয়ার, তুমি কি অন্ধ? আমার হাত ধরেছে দেখেছো, কিন্তু কেন ধরেছে বোঝনি? লেহেঙ্গা ভারী ছিল আমার, কার্পেটে হিল আটকে ব্যালেন্স হারিয়ে ফেলেছিলাম, তাই ও আমাকে জাস্ট নিচে পড়া থেকে বাঁচিয়েছে। আর ও স্পর্শ করলো, তোরও ভালো লাগলো? কি বলছো এসব? তোর চোখে মুখে ভালো লাগা স্পষ্ট বোঝা যাচ্ছিল। ওকে এখনো ভালোবাসিস, তাই না? আহি স্তব্ধ হয়ে গেল। তাজওয়ার বলল, আই হেট হিম। ও আমার ভালোবাসা কেড়ে নিয়েছে। তাজওয়ার চিৎকার করে উঠল। বার কয়েক গাড়ির স্টিয়ারিং এর উপর খুশি মারল। আহি সুযোগ পেয়ে গাড়ির দরজা খুলে নেমে পড়ল। আহি নেমে যেতেই তাজওয়ারও নেমে পড়ল। আহি তার হিলগুলো খুলে উল্টো দিকে দৌড়তে লাগলো। তাজওয়ার গাড়িতে হেলান দিয়ে শব্দ করে হাসছে। আহি একবারও পিছু ফিরে দেখেনি। অনেক দূরে দৌড়ে এসে আহি হাঁপাতে লাগলো। পেছন ফিরে দেখলো তাজওয়ার তার পিছু আসেনি। ব্যাগ, ফোন সব গাড়িতেই ফেলে এসেছে। কাউকে যে ফোন করে সাহায্য নেবে সেই সুযোগটাও নেই। এই মুহূর্তে ভীষণ কান্না পাচ্ছে তার।
ফুপিয়ে কেঁদে উঠল সে। কোনোভাবে হাত হাতিয়ে ব্লাউজের পিছনের বোতামগুলো লাগানোর চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। ওড়নাটা দুভাঁজ করে এবার গায়ে জড়িয়ে নিল সে। ভাগ্যটাই তার নির্মম। প্রতিবার বান্ধবীর বিয়েতেই তার সাথে ভয়ঙ্কর কিছু ঘটে। পদ্মের বিয়েতেও অন্ধকার রাস্তায় অসহায়ের মতো দাঁড়িয়েছিল, আজও এমন পরিস্থিতিতে পড়েছে। আহি বিড়বিড় করে বলতে লাগলো, আমি অশুভ, আমার মরে যাওয়া উচিত। আমার অসহ্য লাগছে এসব, আমার আর ভালো লাগছে না। আমি পারবো না আর এসব সহ্য করতে। হঠাৎ একটা সিএনজি সেই রাস্তা দিয়ে আসতে লাগলো। আহি তা দেখে ভয় পেয়ে গেল। সে কয়েক পা পিছিয়ে যেতেই সিএনজিটা থেমে গেল। আহি আরো ভয় পেয়ে গেল। সে উল্টো দিকে ফিরে আবার দৌড়তে যাবে, তখনই পদ্মের কণ্ঠ শুনে থমকে দাঁড়ালো। পদ্ম সিএনজি থেকে নেমে আহির দিকে দৌড়ে এলো, আর আহি পদ্মকে দেখে তাকে চাপটে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। আফিফও সিএনজি থেকে নেমে এলো, অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি এখানে? আহি ফুপিয়ে ফুপিয়ে বলল, তাজওয়ার আমার সাথে বাজে ব্যবহার করছিল, তাই আমি পালিয়ে এসেছি। এই কথা শুনে আফিফের হাত মুঠো হয়ে এলো। পদ্ম বলল, তুই চল, আমাদের সাথে চল। আফিফ ভ্রুকুচকে বলল, ওকে ওর বাসায় নামিয়ে দিয়ে আসি। পদ্ম বলল, না, ওই বাসা ওর জন্য নিরাপদ নয়। কয়েকদিন আহি আমাদের সাথেই থাকুক। আহি বলল, আমাকে মায়ের বাসায় নামিয়ে দিলেই হবে। আন্টি তোকে এই অবস্থায় দেখে চিন্তায় অস্থির হয়ে যাবেন। বেশি কথা বলিস না তো, চল আমাদের সাথে।